প্রাচীন যুগে জনপদ বর্ধমান ঠিক কোথায় ছিল নিশ্চিত করে বলা কঠিন। তবে পশ্চিমে বীরভানপুর মঙ্গলকোটে প্রাগৈতিহাসিক সভ্যতার সন্ধান, ভরতপুরে প্রাচীন যুগের সভ্যতার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে যখন দেখা যায় ষষ্ঠ সপ্তম শতকের বৌদ্ধ বৈষ্ণবন মূর্তি পাওয়া যাচ্ছে কাঞ্চননগরে কিংবা একটু দূরে কামারপাড়ায় পাওয়া মন্দিরের পাথর, যে পাথরের নকশা করা অপ্সরার গঠনশৈলীর তুলনা করা চলে একমাত্র মধ্যপ্রদেশের প্রাচীন যুগ থেকে আদি মধ্যযুগের ভাস্কর্যের সঙ্গে। প্রাগৈতিহাসিক কাল থেকেই যে বর্ধমানের সভ্যতা গড়ে উঠেছিল তার উদাহরণ এই শহরের ৩০ কিলোমিটারের মধ্যে সাঁওতালডাঙ্গা আর মঙ্গলকোটেই রয়েছে। মঙ্গলকোটে ইতিহাসের প্রাকযুগ থেকে এখনকার কাল পর্যন্ত ধারাবাহিকভাবে পাওয়া যাবে এখানকার মানুষের ইতিহাস। মঙ্গলকোটের উৎখননের সময় কিন্তু কোনো পাথরের মূর্তি পাওয়া যায়নি, মানে আমার মতো জানা না। ওখান থেকে পাথরের মূর্তি যা পাওয়া গেছে সেগুলো কিন্তু নদীর গহ্বর থেকে পাওয়া, বিশেষ করে কুনুর থেকে পাওয়া, এবং এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু মূর্তি রয়েছে, সেগুলো নদীগর্ভ থেকে আসা। আর কিছু মূর্তি এখন পূজিত হচ্ছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন নামে। এখন মূর্তিগুলির দিক থেকে কতগুলো মূর্তি কিন্তু বেশ ভাবায় আমাদের, যেমন এক পাবলাডিহির বর্তমানে ল্যাঙ্কেশ্বর শিব বলে পরিচিত জৈন মূর্তি। কেন ভাবায় পরে বলছি, জৈন মূর্তি এছাড়া বিষ্ণু মূর্তির বেশ কিছু ভেরিয়েশন, বিভিন্ন রকমের বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। যেমন নৃসিংহ মূর্তি পাওয়া গেছে, কুনুর নদী থেকে পাওয়া। এছাড়া বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের সংক্রান্ত বেশ কিছু মূর্তি আছে, সবগুলো দেখার সৌভাগ্য হয়নি, কোথায় আছে তাও বলতে পারবো না, কিন্তু পাওয়া গিয়েছিল এই অঞ্চলে, এটুকু খবর আছে। এছাড়া ইদানিংকালে কুনুরের নদী থেকে পাওয়া একটি মূর্তি রয়েছে, যেটা গণমূর্তি, এবং বাংলাদেশের এ পর্যন্ত যা মূর্তি পাওয়া গেছে, বাংলাদেশ বলতে আমি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, মানে আনডিভাইডেড বেঙ্গলের কথা বলছি, তাতে এই ধরনের গণমূর্তি কিন্তু নেই। একটি মাত্র আরেকটি স্পেসিমেন আছে, সেটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে দিনাজপুর থেকে, বালুরঘাটে সম্ভবত আছে, এবং সেটি তার শুধু কাঁচটুকু পাওয়া গেছে। এরকম একটা ইন্ট্যাক্ট মূর্তি, গণমূর্তি বেলে পাথরের তৈরি পাওয়া যায়। 1970 সালে যখন আলমগঞ্জে মাটি কাটতে গিয়ে বর্ধমানেশ্বর শিবলিঙ্গ আবিষ্কৃত হয়, তখন নিশ্চিতভাবেই ধারণা করা যায় প্রাচীন যুগেও এই অঞ্চলে সমৃদ্ধ জনবসতি ছিল। এই শিবলিঙ্গ ঠিক কবে তৈরি বলা মুশকিল। এর পাদপীঠে যে লিপি ছিল তা সিমেন্টের আড়ালে ঢাকা পড়ে গেছে। কেউ কেউ অনুমান করেছেন এটি কুষাণ যুগের, হতেও পারে। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম দুই এই অঞ্চলে এসেছিল 2500 বছর আগে। বেশ কয়েকজন জৈন তীর্থঙ্কর এসেছেন বর্ধমানে। প্রাচীন যুগের জনপদ বর্ধমানে বৌদ্ধ এবং জৈন ধর্ম দুই তার প্রভাব ফেলেছিল। তার বহু চিহ্ন বর্ধমান শহর এবং তার আশেপাশে খুঁজে পাওয়া যায়, যেমন কাঞ্চননগরে দামোদর নদীর খাত থেকে পাওয়া কঙ্কালেশ্বরী কালী মূর্তি, কিংবা বেচারহাট থেকে পাওয়া বুদ্ধ মূর্তি, যা তলার লিপি থেকে আনক নামের এক বৌদ্ধ সমনের নাম জানা যায়।
এই মূর্তিটি খ্রিস্টীয় 10ম শতকের। হিন্দু দেবদেবীর যেসব মূর্তি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তার মধ্যে অষ্টাদশভুজা সর্বমঙ্গলার মূর্তিটি সম্ভবত সেন যুগের। শহর থেকে কিছু দূরে সাটিনন্দী গ্রামে পাওয়া মহালক্ষ্মী মূর্তি বা কাছাকাছি বাগরায়ের ডাঙ্গা থেকে পাওয়া অষ্টভুজা জয় দুর্গা মূর্তি, যেটি এখন উড়োগ্রামে পূজিত হচ্ছে, দুটি সেন যুগের মূর্তি বলে অনুমান। 1536 সালে শেরশাহ মোগল বাদশাহের অধিকার থেকে বিহার এবং গৌড় দখল করেন। 1537 সালে মোগল সম্রাট হুমায়ুন গৌড়েশ্বরের সাহায্যে বিহার এবং গৌড় উদ্ধার করলেও তা দখলে রাখতে পারেননি। 1539 সালে শেরশাহ আবারও গৌড় অধিকার করেন। এই দুই সময়ই শেরশাহ এই জনপদে এসেছিলেন, আর তারই চিহ্ন হিসেবে এখনো রয়ে গেছে পুরাতন চকে শেরশাহের তৈরি কালো মসজিদ। ষোলোশো 7 সাল সম্রাট জাহাঙ্গীর নিজের ধাত্রীপুত্র কুতুবউদ্দিন কোকাকে পাঠালেন পরগনা শরীফাবাদের জাগিরদার আলীকুলি ইস্তাজিকে হত্যা করে তার পত্নী মেহেরুন্নিসাকে দিল্লি নিয়ে আসবার জন্য। যুদ্ধে নিহত হলেন দুজনে। জাহাঙ্গীরের সঙ্গে বিয়ের পর মেহেরুন্নিসা হলেন সম্রাজ্ঞী নূরজাহান। নিহত দুই বীর শের আফগান এবং কুতুবউদ্দিন শায়িত রয়ে গেলেন বর্ধমানে পীর বাহারাম সাক্কার মাজারের পাশে। মোগল সম্রাট শাহজাহানের কাছ থেকে সনদ পেয়ে মোগলটুলি আর রেকাবি বাজারের চৌধুরী এবং নগর কোতোয়াল নিযুক্ত হন পাঞ্জাবি ছেত্রী পরিবারের আবুরাম রায়। সালটা ছিল 1657। তিনি বাস করতেন সম্ভবত এই লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের কাছাকাছি কোথাও। নিজ হাভেলি নামেই সেই চিহ্ন আজ রয়ে গেছে। আমরা যখন প্রথমে বর্ধমানে এসে বাস করতে আরম্ভ করি, আমাদের প্রথম বাড়িটা ছিল বৈকুণ্ঠপুরে। সঙ্গম রায় এসে ওখানে আরম্ভ করেন। আবু রায় হচ্ছে ওনার নাতি। উনি প্রথম সনদ পায় মোগল বাচ্চাদের কাছ থেকে, শাহজাহান দেন। উনি তখন কিন্তু রাজা পদবিটা পায়নি। উনি প্রথম সনদ তো পান, উনি হন কোটওয়াল চৌধুরী অফ রেকাবি বাজার আর মোগলটুলি। আর ওইখানেই আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আছে, যেটা হচ্ছে আমাদের কুল মন্দির। আমাদের ইষ্ট দেবতা লক্ষ্মীনারায়ণ বাস করেন ওইখানে। অ্যাকচুয়ালি আবুরামের অরিজিনাল বাড়িটার কোনো কিছু রেকর্ডও নেই, আর কোথায় ছিল বলাও যায় না। কিন্তু থিওরিটিক্যালি একটা জিনিস বলতে পারি, এটা আমার থিওরি অ্যাকচুয়ালি নয়, আমাকে এটা বুঝিয়ে বলেছিল দেবাশিস নায়ক। দেবাশিস নায়ক হচ্ছে খুবই একটা ইন্ডিয়ার টপই বলা যায় কনজারভেশন আর্কিটেক্ট। উনি আমাকে লক্ষ্মীনারায়ণ মন্দিরটাকে এক্সপ্লেন করে বলেছিল যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা এক চোটে বানানো হয়নি, 3-4 বার করে ওভার দ্য সেঞ্চুরিজ তৈরি করা হয়েছে। অ্যান্ড দি ওল্ডেস্ট পোর্শন যেটা আছে সেটা হচ্ছে 1600-এর। ওই ইঁটগুলো দেখলে বোঝা যায়, আর্চগুলো দেখলে বোঝা যায়, সিলিং দেখলে বোঝা যায়, সেগুলো সব 1600-এর। তো যখন ওই মন্দিরটার অরিজিনাল কনস্ট্রাকশনটা 1600-এর ছিল, আমরা ওইটা নিয়ে একটা থিওরি করতে পারি যে আবুরামের বাড়ি নিশ্চয়ই তার সাথেই জয়েন্ট ছিল। 1678 সালে বাংলার সুবাদার নিযুক্ত হন ইব্রাহিম খাঁ। তার সময়ে আবুরামের চতুর্থ পুরুষ কৃষ্ণরাম রায় ছিলেন জমিদার। 1696 সালে চন্দ্রকোনার বিদ্রোহী জমিদার শোভা সিং
এবং উড়িষ্যার বিদ্রোহী পাঠান সর্দার রহিম খাঁ হাত মিলিয়ে বর্ধমান আক্রমণ করলেন। নিহত হলেন কৃষ্ণরাম। ছেলে জগৎরাম পালালেন সুবাদারের আশ্রয়ে ঢাকায়। বিদ্রোহ দমনে ইব্রাহিম খাঁ কোনো ব্যবস্থা না নেওয়ায় 1697 সালে আওরঙ্গজেব নিজের নাতি আজিম উসানকে সুবেদার করে পাঠালেন। বিদ্রোহ নির্মূল করার পরও 1712 সাল পর্যন্ত আজিম উসান বাংলা এবং বিহার সুব্বার শাসনকর্তা হিসেবে কাটিয়ে দেন। এই শহরে বসেই আজিম উসান ইংরেজদের 57টি গোবিন্দপুর এবং কলকাতা গ্রামের জমিদারি সনদ দেন 1697 সালে। পুরাতন চকের শাহী মসজিদ এখনো সাক্ষী দিচ্ছে আজিম উসানের বর্ধমান বাসের। পিতা জগৎরাম আর পিতামহ কৃষ্ণরামের হত্যা এবং রাজকোষ লুটের প্রতিশোধ নিতে কীর্তিচাঁদ রায় 1710 সালে আক্রমণ করলেন চন্দ্রকোনা এবং চিতুয়া বরোদা। হত্যা করলেন ঘাতক শোভা সিংয়ের ভাই হিম্মত সিংকে। ফিরে এসে জয়ের স্মারক হিসাবে বানালেন কাঞ্চননগরে বারদুয়ারি তোরণ। 1740 সালে আওরঙ্গজেবের কাছ থেকে রাজা খেতাব পেলেন চিত্রসেন। সেই বছরই মারাঠা ভাস্কর পণ্ডিত উড়িষ্যার পথ দিয়ে বর্ধমান আক্রমণ করেন। চিত্রসেন পালিয়ে যান হুগলিতে। তার আগে বর্গী আক্রমণ রোধ করার জন্য গড় তৈরি করেন। বর্ধমান থেকে 5 কিলোমিটার পশ্চিমে গড়তালিদ গ্রামে তার ধ্বংসাবশেষ এখনো বর্তমান। 1747 সালে মারাঠাদের হাত থেকে বর্ধমান উদ্ধার করেন নবাব আলীবর্দী খাঁ। এই সময় বর্ধমান রাজ ছিলেন মহারাজা ধীরাজ তিলকচাঁদ। 1760 সালে মির্জাফরের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন চুক্তি হয়। ইংরেজরা চট্টগ্রাম, মেদিনীপুর এবং বর্ধমানের রাজস্ব আদায়ের ভার পায়। তিলকচাঁদ এ ব্যবস্থা মানতে চাননি, যুদ্ধ করেন ইংরেজদের সঙ্গে। পরের দুজন রাজা তেজচাঁদ বা প্রতাপচাঁদও ইংরেজদের সহ্য করতে পারেননি। মহারাজা ধীরাজ তিলকচাঁদের মৃত্যুর পর অকাল বিধবা মহারানী বিশুন কুমারী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্বের অত্যাচারে। মহারানী আশ্রয় খুঁজেছিলেন দেবতার কাছে। পরে তেজচাঁদ সাবালক হলে তার হাতে রাজত্ব তুলে দিয়ে ভারমুক্ত মহারানী তৈরি করান 108 শিব মন্দির 1788 সালে। বর্ধমানের রাজ পরিবারে 3 বর্ণময় চরিত্রের অন্যতম ছিলেন তেজচাঁদ। প্রতি মুহূর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধিতা করেও নিজের রাজত্ব ইনি বহু গুণে বাড়াতে পেরেছিলেন শুধু কূটবুদ্ধি দিয়ে। এমনকি সরকারিভাবে পত্তনি প্রথা চালু হবার বহু আগেই তিনি নিজের রাজত্বে এই প্রথা চালু করেছিলেন। 62 বছরের রাজত্বকালে তার বহু স্থায়ী কীর্তির অন্যতম এখানে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন তৈরি করানো। এজন্য তিনি বেছে নিয়েছিলেন আজকের গোলাপবাগ রমনার বাগান অঞ্চল। এই দুটোই এতটাই খ্যাতি পেয়েছিল যে 1882 সালে বিখ্যাত ব্রিটিশ উদ্ভিদবিদ জে.টি. হুকার শুধু এখানে এসেছিলেনই তা নয়, এখানে কি কি উদ্ভিদ আছে তা লিপিবদ্ধ করে যান। গোলাপবাগে এই দারুল বাহার প্রাসাদে রাজপরিবারের আরেক বর্ণময় চরিত্র মহতাব চাঁদ 1875 সালে গড়ে তুলেছিলেন তার ব্যক্তিগত লাইব্রেরি, যেটি বহুদিন পর্যন্ত সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ব্যক্তিগত পুস্তক সংগ্রহের মর্যাদা পেয়ে এসেছিল। শুধুমাত্র বই সংগ্রহ করাই নয়, মহতাব চাঁদ মহাভারতের প্রথম মূলানুগ বাংলা অনুবাদের কাজও শুরু করিয়েছিলেন। অনুবাদ করিয়েছিলেন রামায়ণ, চাহাত দরবেশ, সেকেন্দার নামা, মজনবী সমেত বহু বই। আর বর্ধমান রাজের ছাপাখানা থেকে ছাপিয়ে তা বিতরণের ব্যবস্থাও করিয়েছিলেন।
এরই অর্থানুকূল্যে গড়ে উঠেছিল বর্ধমান পৌরসভার জল সরবরাহ ব্যবস্থা, লাকুড্ডি ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট। মধ্যযুগের ইতিহাসের বহু নিদর্শন বর্ধমান শহরে খুঁজে পাওয়া যাবে। আলাদা করে যেমন বলা যায় খাজা আনোয়ার বেরের সমাধি। কিংবা গোদা অঞ্চলে শাহানা মসজিদ। বর্তমান যুগে পা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত বর্ধমানে যোগ হয়েছে অনেক কিছুই। তার মধ্যে যেমন আছে রমনা বাগান অভয়ারণ্য, তেমনি কৃষ্ণসায়র পরিবেশ কানন। ভারতের কোনো জেলা শহরে যা নেই সেই প্ল্যানেটেরিয়ামও আছে বর্ধমানে। এছাড়া এখানে গড়ে উঠেছে জেলা বিজ্ঞান কেন্দ্র। একসময় যা ছিল বর্ধমান রাজ্যের চিড়িয়াখানা, সেই গোলাপবাগ অঞ্চলে এখন গড়ে উঠেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষণ বিভাগ। সেই আদি যুগ থেকেই বহু ধর্ম এবং জাতির মানুষ এসেছেন বর্ধমানে জীবিকার প্রয়োজনে। এখানকার মানুষের ধর্মীয় সংস্কৃতিতে এমন বহু ছাপ তাই দেখা যাবে যা এখানকারই নিজস্ব। যেমন মহরমে ভক্তদের মানত করা এবং কুলুপ আটা, যা হিন্দুদের চড়ক এবং সাঁওতালদের বাহা পরবের বানফোঁড়াকেই মনে করিয়ে দেয়। যেমন শোকের উৎসব মহরমের সময় গাওয়া মোর্শিয়া গানে পাঁচালি এবং কীর্তনের ঢং। এই শরবতের সঙ্গে করেছিল ছলনা, ভাই গো হোসেন গো হায় হায় হায়, ভাই গো হোসেন গো কে দিল জহর গো, ভাই গো হোসেন গো হায় হায় হায়। এই শরবতে পিয়ালা খেয়ে নাও তুমি গো, ভাই গো হোসেন গো হায় হায় হায়, ভাই গো হোসেন গো কে দিল জহর গো। যেসব জনগোষ্ঠীর মানুষ অল্পদিন এসেছেন তাদের মধ্যে কেউ কেউ চেষ্টা করেন নিজেদের সংস্কৃতির কিছুটা অন্তত ধরে রাখতে। যেমন বর্ধমানের গুজরাটি পুরুষরা তাদের নিজস্ব পোশাক ভুলে গেলেও আশ্বিনের নবরাত্রিতে ডান্ডিয়া রাস কিন্তু ভোলেননি।
বর্ধমানকে ঘিরে ইতিহাস এবং ধর্মকেন্দ্রিক পর্যটন ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা প্রচুর। সপ্তাহান্তিক ভ্রমণে শুধু বর্ধমানকেই দেখে নেওয়া যায়, যা এই শহরের মানুষও হয়তো খেয়াল করেন না। ইতিহাসে কালপর্ব ধরে ভ্রমণ করতে গেলে অনায়াসেই তা শুরু হতে পারে মঙ্গলকোট বা গলসি থানার খানুগ্রাম থেকে। প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রাচীন যুগ, এমনকি আদি মধ্যযুগের অনেক ইতিহাস ছড়িয়ে আছে এই সব জায়গায়। আদি মধ্যযুগের ইটের তৈরি দেউল দেখতে হলে যেতেই পারেন আজাপুর বা জৌগ্রামের জলেশ্বর শিব মন্দির দেখতে। মধ্যযুগে বাংলা লিপির আদি পর্বে একটি চমৎকার নিদর্শন দেখে নেওয়া যেতে পারে পঞ্চদশ শতকে তৈরি বৌদ্ধপুরের দেউলে।